বিগত বছরের প্রশ্ন, যুবা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা বেসিক্যালি দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে। এই রকমই কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2023 বেসিক্যালি দেওয়া হয়েছে কতজনকে? 56 জনকে এটা দেওয়া হয়েছে। এটা কে দিয়েছে? আমাদের রাষ্ট্রপতি এটা দিয়েছে। বর্তমানে আমাদের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। আচ্ছা, এটা কাদের দেওয়া হয়? এটা বেসিক্যালি দেওয়া হয় সায়েন্টিস্টদের, টেকনোলজিস্টদের আর ইনোভেটরদের এটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, যদি বলা হয় 56টা পুরস্কার যে দেওয়া হয়েছে, তার মধ্যে এবছর দেওয়া হয়েছে 3টে বিজ্ঞানরত্ন, 25টা হয়ে যাচ্ছে বিজ্ঞানশ্রী, আর এখানে 25টা কী হয়ে যাচ্ছে? যুবা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। আর বিজ্ঞান দলকে দেওয়া হয়েছে বেসিক্যালি 3টে। বিজ্ঞান টিমকে কটা দেওয়া হয়েছে? 3টে। যদি বলা হয় যুবা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সাথে যুক্ত? এটা হয়ে যাচ্ছে বিজ্ঞানের সাথে যুক্ত। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি দেখো, ন্যাশনাল সায়েন্স টেকনোলজি ডে। ন্যাশনাল সায়েন্স টেকনোলজি ডে কত তারিখে পালন করা হয়? এটা পালন করা হয় 11ই মে। 11ই মে ন্যাশনাল সায়েন্স টেকনোলজি ডে পালন করা হয়। ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? 23শে আগস্ট। 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। আচ্ছা, ভিসা ফ্রি কোথায় করা হয়েছে? কোন দেশ ভারতের জন্য, ভারতের মানে তোমার বেসিক্যালি ভারতের লোকেদের জন্য ভিসা ফ্রি করেছে? ভারতবাসীর জন্য বেসিক্যালি ভিসা ফ্রি করেছে কোন কান্ট্রি? ভারতের জন্য ভিসা ফ্রি করেছে কোন কান্ট্রি? এটা হয়ে যাচ্ছে থাইল্যান্ড। ভিসা ফ্রি এন্ট্রি ফর ইন্ডিয়ান ট্যুরিস্ট। ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য ভিসা ফ্রি করেছে কোন দেশ? এটা হয়ে যাচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডের ক্যাপিটাল কি? ব্যাংকক। থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সেপ্থা থাবিসিন। সেপ্থা থাবিসিন ঘোষণা করেছেন যে ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য পুরোপুরি তোমার ফ্রি ভিসা ফ্রি। বুঝতে পারছো? তুমি আসো এবং ঘুরে যাও থাইল্যান্ড। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যদি দেখো, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 এটা বেসিক্যালি কে জিতেছে? এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 এটা কে জিতেছে? এটা জিতেছে ইন্ডিয়া। কাকে হারিয়ে জিতেছে? জাপানকে হারিয়ে জিতেছে। আচ্ছা, এই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এটা বেসিক্যালি খেলাটা কি? এটা মহিলাদের খেলা, এটা হকি খেলা। ঠিক আছে, খেলাটা কোথায় হয়েছে? রাঁচিতে হয়েছে। রাঁচিতে, ঝাড়খণ্ডে এই খেলাটা উদ্ঘাটন হয়েছে। বেসিক্যালি এটা ডেটটা ঠিক আছে, নভেম্বর, মানে মাসটা মনে রাখলেই হলো, নভেম্বরটা মনে রাখবে। ঠিক আছে, নভেম্বরটা তোমরা মনে রাখবে, অতটা মানে ডেটটা ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, বেসিক্যালি যদি বলা হয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিতেছে? ইন্ডিয়া জিতেছে, মহিলাদের হকি খেলা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ভুটানের রাজাকে? ভুটানের রাজা হচ্ছে জিগমে খেসার নামগেল ওয়াংচুক। জিগমে খেসার নামগেল ওয়াংচুক। যদি বলা হয় জিগমে খেসর নামগেল ওয়াংচুক, ইনি মানে বেসিক্যালি গুয়াহাটি এসেছিলেন। গুয়াহাটি মানে কি? আসামে এসেছিল। আসার পরে বেসিক্যালি 8 দিন ছিল, এটা ওই কারণে এখানে কারেন্টে আছে। বুঝতে পারছো? ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক মানে গুয়াহাটি এসেছিল, ভারতে এসেছিল এবং 8 দিন ছিল। যদি বলা হয় ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী হয়ে যাচ্ছে থিম্পু। ভুটানের রাজধানী কোথায়? থিম্পু। আচ্ছা, ভুটানকে বেসিক্যালি ভারতের কটা রাজ্য ঘিরে রেখেছে? এক সাইডে হয়ে যাচ্ছে কি? সিকিম। আচ্ছা, সিকিম আমাদের সাথে কত সালে অ্যাড হয়েছিল? সিকিম ভারতের সাথে অ্যাড হয়েছিল 1975 সালে। 1975 সালে সিকিম অ্যাড হয়। আচ্ছা, এক সাইডে সিকিম হয়ে যাচ্ছে, এক সাইডে হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই সাইডে হয়ে যাচ্ছে আসাম, এই সাইডে হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ। এই 4টে রাজ্য ভুটানকে ঘিরে রেখেছে। আচ্ছা, যদি বলা হয় ভুটানের নর্থে কী আছে? চীন আছে। মানে চীনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে বেসিক্যালি মানে ভুটান কি চাইছে? ইন্ডিয়ার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপন করতে। এটা বেসিক্যালি রিলেশন স্থাপনও করেছিল। কত সালে করেছে? 1968 সালে। 1968 সালে ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপন করেছে ভারতের সাথে ভুটান। আচ্ছা, এছাড়াও 1910 সালে ভুটান কি করেছিল? ভুটানের সাথে ভারতের একটা ট্রিটি হয়েছিল। 1910 সালে ভুটানের সাথে ভারতের একটা ট্রিটি হয়েছিল। ট্রিটিতে কি বলা হয়েছিল? ফরেন রিলেশন, এটা দেখবে। তার সাথে সাথে যে কোনো দিক থেকে, যে কোনো মানে বেসিক্যালি ডিফেন্সের দিক থেকে ভারত সবসময় ভুটানকে সহায়তা করবে। ডিফেন্সের দিক থেকে ভারত সবসময় ভুটানকে সহায়তা করবে। আচ্ছা, এটা বলা হয়েছিল। ঠিক আছে, ভুটানের মানে ভুটানের সাথে বেসিক্যালি মানে ভারতের রিলেশন খুবই ভালো ছিল, খুবই ভালো এখনও বর্তমানে। বেসিক্যালি ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপন করেছে কত সালে? মনে রাখবে, 1968 সালে। আচ্ছা, যে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, উনি কিন্তু দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন। দিল্লি ইউনিভার্সিটিতে উনি পড়েছেন। আচ্ছা, যদি ভুটানের রাজারা, ভুটানের যদি কেউ আসে, সেক্ষেত্রে ভুটানের জন্য আলাদা একটা স্কলারশিপও প্রোভাইড করা হয়। আচ্ছা, যাই হোক, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল হিমালয়া একটা মানে তোমার মিশন আছে। এই মিশনের জন্য বেসিক্যালি এই মিশনটাকে চালু করেছে
মিশনটা চালু করেছে ভুটান। আর এই ভুটানের সবথেকে এই মিশনের পিছনে সবথেকে বড় পার্টনার কান্ট্রি কে হয়ে যাচ্ছে? সবথেকে বড় পার্টনার কান্ট্রি হয়ে যাচ্ছে ভারত। ভারত হয়ে যাচ্ছে এই যে মিশন, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল হিমালয়, এর সবথেকে বড় মেম্বার কান্ট্রি। যদি বলা হয় ভুটানের রাজা কে? ভুটানের রাজা হচ্ছে জিগমে খেসার নামগেল ওয়াংচুক। উনি ভুটানে এসেছিল, এটা হয়ে যাচ্ছে কারেন্টের কোশ্চেন। আর এইগুলো যেগুলো বলছি সেগুলো হয়ে যাচ্ছে স্ট্যাটিকের কোশ্চেন, ঠিক আছে? ভুটানকে ঘিরে রেখেছে কারা কারা, কোন কোন রাজ্য? সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ, এগুলো সব মানে তোমার বেসিক্যালি ভুটানকে ঘিরে রেখেছে। আচ্ছা, ভুটানের সাথে একটা ট্রিটি হয়েছে, ডিপ্লোম্যাটিক ট্রিটি কত সালে হয়েছিল? 1968 সালে। আচ্ছা, যদি বলা হয় এমনি ট্রিটি কত সালে হয়েছিল, যেটা ডিফেন্সের জন্য সবসময় ভারত সহায়তা করবে, সেটা হয়ে যাচ্ছে 1910 সালে। ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল হিমালয়, এটা বেসিক্যালি সবথেকে বড় পার্টনার কান্ট্রিকে, এটাও ইন্ডিয়া। বুঝতে পারছো? এতগুলো কোশ্চেন আসতে পারে। যদি বলা হয় ভুটানের কারেন্সি কী চলে, ভুটানে কী চলে? ভুটানে নাগেল ট্রাম চলে। কারেন্সি কি? নাগেল ট্রাম, এখানকার নাগেল ট্রাম কারেন্সি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাছাড়া যদি বলা হয় পার্লামেন্টের নাম কি, এখানকার পার্লামেন্টের নাম কি? এখানকার পার্লামেন্টের নাম হয়ে যাচ্ছে সোগরু। সোগরু, টিটা এখানে সাইলেন্ট থাকে। ভুটানের পার্লামেন্টের নাম কি? সোগরু, সোগরু। আচ্ছা, যদি বলা হয় এখানকার প্রাইম মিনিস্টারকে, এখানকার প্রধানমন্ত্রীকে, এখানকার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে লোতায় সেরিং, লোতায় সেরিং। আচ্ছা, এইবারে দেখো ওয়ার্ল্ড ফুড ডে। এতক্ষণ দেখলাম ভুটান সম্বন্ধে, এবারে দেখবো ওয়ার্ল্ড ফুড ডে। ওয়ার্ল্ড ফুড ডে কত তারিখে পালন করা হয়? এটা পালন করা হয় 16ই অক্টোবর। 16ই অক্টোবর এটা পালন করা হয়। 16ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে পালন করা হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2023 একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, একটা মেগা ইভেন্ট আয়োজন করা হয়েছিল। এটা কোথায় আয়োজন করা হয়েছিল? এটা আয়োজন করা হয়েছিল ভারত মণ্ডপম। ভারত মণ্ডপম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। ভারত মণ্ডপমে এটা আয়োজন করা হয়েছিল। এটা নভেম্বরের, বুঝতে পারছো, নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, নভেম্বর মাসে এটা ঘটেছিল। নভেম্বর মাসে মেগা মানে তোমার ফুড ইভেন্ট ঘটিয়েছিল। কোথায় ঘটেছিল? ভারত মণ্ডপমে ঘটেছিল, নিউ দিল্লিতে এটা ঘটেছে। যদি বলা হয় এটা ইনোগ্রেশন কে করেছে? ইনোগ্রেশন বানানটা ভুল আছে। এটা ইনোগ্রেশন কে করেছে? এটা ইনোগ্রেশন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝতে পারছো? প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এটা ইনোগ্রেশন করেছে, উদ্ঘাটন করেছে। যদি বলা এটা অর্গানাইজ কে করেছে? এটা অর্গানাইজ করেছে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এটা উদ্ঘাটন করেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, যদি বলা হয় ওয়ার্ল্ড ফুড ডে কত তারিখে পালন করা হয়? 16ই অক্টোবর। আচ্ছা, একটা মেগা ইভেন্ট কত সালে মানে কত তারিখে আয়োজন করা হয়েছিল? তারিখটা নয়, নভেম্বরে আয়োজন করা হয়েছিল। এটা কোথায় আয়োজন করা হয়েছিল? এটা আয়োজন করা হয়েছিল ভারত মণ্ডপমে। ভারত মণ্ডপম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা, এটাকে ইনোগ্রেশন করেছে, এটা উদ্ঘাটন কে করেছে? এটা উদ্ঘাটন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, যদি বলা এটা অর্গানাইজ কে করেছিল? মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এটা অর্গানাইজ করেছিল। আচ্ছা, এখানকার থিম কী ছিল? এখানকার থিম ছিল ফুড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। ফুড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড এখানকার মানে বেসিক্যালি এটা রিপ্রেজেন্ট করার জন্য এটা আয়োজন করা হয়েছিল। এছাড়া আরেকটা জিনিস আয়োজন করা হয়েছিল, মানে আরেকটা কারণে আয়োজন করা হয়েছিল, সেটা কি? ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। এটা বেসিক্যালি সেলিব্রেট করার জন্য এটা আয়োজন করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস এটা এই রূপে সেলিব্রেট করার জন্য এটা আয়োজন করা হয়েছিল। বেসিক্যালি এই যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল, এখানে কী কী জিনিসের উপর ফোকাস করা হয়েছিল? এখানে ফোকাস করা হয়েছিল শ্রী আন্নার ওপরে। শ্রী আন্না এক্সপোনেনশিয়াল ফুড প্রসেসিংয়ের ওপর জোর দেওয়া হয়েছিল। বেসিক্যালি এই পিলারগুলোর ওপরে জোর দেওয়া হয়েছিল। আচ্ছা, স্ট্র্যাটেজিক সেগমেন্টের ওপরে পুরোপুরি জোর দেওয়া হয়েছিল। এফিসিয়েন্ট ইকোসিস্টেমের জন্য জোর দেওয়া হয়েছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরে পুরোপুরি জোর দেওয়া হয়েছিল। শ্রী আন্না এক্সপোনেনশিয়াল ফুড প্রসেসিং, স্ট্র্যাটেজিক সেগমেন্ট, আচ্ছা এফিসিয়েন্ট ইকোসিস্টেম আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলোর উপরে জোর দেওয়ার জন্য এটা আয়োজন করা হয়েছিল। আচ্ছা, পরের যদি দেখো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চলে এসছে, ইনক্লুসিভ ট্রেড ফর প্রসপারিটি। ইনক্লুসিভ ট্রেড ফর প্রসপারিটি এটা কে আয়োজন করেছে? এটা আয়োজন করেছে নীতি আয়োগ, একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপটা কে আয়োজন করেছে? এই ওয়ার্কশপটা আয়োজন করেছে নীতি আয়োগ। যদি বলে নীতি আয়োগের ফুল ফর্ম কী? নীতি আয়োগের ফুল ফর্ম হয়ে যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, ব্যাপারটা কী হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনটা কেন, কারেন্টে এই জিনিসটা কেন আছে? ইনক্লুসিভ ট্রেড ফর প্রসপারিটি এটা কেন আয়োজন করা হয়েছিল? এটা বেসিক্যালি মানে বুঝতে পারছো একটা ওয়ার্কশপের জন্য আয়োজন করা হয়েছিল। কোথায় আয়োজন করা হয়েছিল? আয়োজন করা হয়েছিল তাজ হোটেলে, হোটেল তাজমহলে এটা আয়োজন করা হয়েছিল। হোটেল তাজমহল, হোটেল তাজমহল যেটা নিউ দিল্লিতে অবস্থিত। এটা নভেম্বর মাসে ঘটেছিল। আচ্ছা, এবারে দেখবো আমরা নীতি আয়োগ সম্বন্ধে কিছু তথ্য। যদি বলা হয় নীতি আয়োগ এটা কত সালে এস্টাবলিশ করা হয়েছিল? এটা স্থাপন হয়েছিল
জানুয়ারি 2015, জানুয়ারি 2015 এটা এস্টাবলিশ হয়েছিল। যদি বলা হয় নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়, নীতি আয়োগের বেসিক্যালি হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে দিল্লিতে এটা অবস্থিত। নীতি আয়োগের ফুল ফর্ম কী বললাম, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আচ্ছা, বেসিক্যালি নীতি আয়োগের কাজ কী? নীতি আয়োগের কাজ হয়ে যাচ্ছে এটা অ্যাডভাইজারি থিঙ্ক ট্যাঙ্ক, মানে একটা বেসিক্যালি অ্যাডভাইজারি থিঙ্ক ট্যাঙ্কের মতো কাজ করে এটা। আর এর অ্যাপ্রোচটা কী রকম অ্যাপ্রোচ? এটার অ্যাপ্রোচটা হয়ে যাচ্ছে বটম টু আপ অ্যাপ্রোচ ফর প্ল্যানিং, মানে বটম টু আপ অ্যাপ্রোচ এখানে দেওয়া হয়। আচ্ছা, যদি বলা হয় নীতি আয়োগের হেড কী হয়, নীতি আয়োগের হেড কী হয়, চেয়ারপারসন কী হয়? নীতি আয়োগের চেয়ারপারসন হয় প্রধানমন্ত্রী, যে হয় সে। প্রধানমন্ত্রী এখন কে আছে? নরেন্দ্র দামোদর মোদী, বুঝতে পারছো, নরেন্দ্র মোদী এখানকার চেয়ারপারসন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখানকার চেয়ারপারসনই ভাইস চেয়ারপারসনকে নিয়োগ করে। এখানকার ভাইস চেয়ারপারসন বর্তমানে কে আছে? এখন বর্তমানে মানে তোমার বেসিক্যালি ভাইস চেয়ারপারসন আছে সুমন কে বেরি। এই মানে তোমার নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন সুমন কে বেরি। এখানকার সিইও কে আছে? চিফ এক্সিকিউটিভ অফিসার কে আছে? BVR সুব্রমণ্যম। পরবর্তী কোশ্চেন, সুরাট একটা ওয়ারশিপ আছে। বেসিক্যালি এই ওয়ারশিপটা কি? এই ওয়ারশিপটা হয়ে যাচ্ছে মিসাইল ডেস্ট্রয়ার। যদি কেউ বাইরের দেশ থেকে মিসাইল ছোড়ে, এটা পুরোপুরি সেই মিসাইলটাকে বাতাসের মধ্যেই পুরোপুরি ভেঙে ফেলবে, বুঝতে পারছো? এটা হয়ে যাচ্ছে মানে মিসাইল ডেস্ট্রয়ার, এক ধরনের মিসাইল ডেস্ট্রয়ার। আচ্ছা, এটাকে কে উদ্ঘাটন করেছে? এটাকে উদ্ঘাটন করেছে, আনভিল কে করেছেন? এটাকে আনভিল করেছেন গুজরাটের চিফ মিনিস্টার, গুজরাটের মুখ্যমন্ত্রী বর্তমানে কে আছে? ভূপেন্দ্র পাটেল। এখান থেকে কিন্তু অনেকগুলো মানে কোশ্চেন হয়ে গেল, বুঝতে পারছো? ভূপেন্দ্র প্যাটেল কোথাকার, মানে তোমার বেসিক্যালি মানে বুঝতে পারছো মুখ্যমন্ত্রী, সেটা কি কোথায় হয়ে যাচ্ছে? গুজরাটের মুখ্যমন্ত্রী কে? ভূপেন্দ্র পাটেল এই মিসাইল ডেস্ট্রয়ারটাকে বেসিক্যালি উদ্ঘাটন করেছে, তাই তো? আচ্ছা, যদি বলা হয় নেভি চিফ কে আছে? আমাদের বর্তমান নেভি চিফ কে আছে? নেভি চিফ হয়ে যাচ্ছে হরিকুমার। এই বেসিক্যালি যখন আনভিল করা হচ্ছিল, এটা উদ্ঘাটন করা হচ্ছিল, সেই টাইমে উনি ওখানে প্রেজেন্ট ছিলেন। হরিকুমার ওখানে প্রেজেন্ট ছিলেন। হরিকুমার কে হয়ে যাচ্ছে? নেভি চিফ। আমাদের নেভি চিফের নাম কি? হরিকুমার। আচ্ছা, যদি বলা হয় এটা কে করেছে, এই যে মানে তোমার বেসিক্যালি মিসাইল ডেস্ট্রয়ার, এটা কোন কোম্পানি করেছে? এটা করেছে মাজাগান ডকস শিপ বিল্ডার লিমিটেড। মাগাজান ডকস শিপ বিল্ডার লিমিটেড, এটা নাম শুনেছো, আমি একটা ফর্ম ফিল আপও করেছিলাম এটা নিয়ে, মাগাজান ডকস শিপ বিল্ডার লিমিটেড। আচ্ছা, যাই হোক, এটা কনস্ট্রাকশন করেছে। এটা কোথায় অবস্থিত? যদি বলা হয় মাগাজান মানে তোমার বেসিক্যালি ডকস শিপ বিল্ডার কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত। আইএনএস সুরাট বেসিক্যালি যে আমি মানে ইন্ডিয়ান নেভাল শিপ বেসিক্যালি যে জিনিসটা বলছি, সুরাট মিসাইল ডেস্ট্রয়ার, এটা কোন মানে কিসের প্রজেক্ট? এটা বেসিক্যালি 15B বলে একটা বেসিক্যালি প্রজেক্ট ছিল। প্রজেক্ট 15B এর পার্ট, বুঝতে পারছো? প্রজেক্ট 15Bতে বেসিক্যালি 4খানা টোটাল বানানো হয়েছে, 4খানা বেসিক্যালি টোটাল মানে অস্ত্র বানানো হয়েছে, বুঝতে পারছো? 4খানার মধ্যে এটা লাস্ট, 4খানার মধ্যে যে সুরাটটা যেটা, সেটা হয়ে যাচ্ছে লাস্ট। আচ্ছা, এর আগের বেসিক্যালি 3খানা বানানো হয়ে গেছে। 3খানা কী? আইএনএস বিশাখাপত্তনম, আইএনএস ইম্ফল, আইএনএস মর্মগাঁও। আইএনএস মানে কি? ইন্ডিয়ান নেভাল শিপ বিশাখাপত্তনম, ইন্ডিয়ান নেভাল শিপ ইম্ফল, আইএনএস বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? মর্মগাঁও। এগুলো সব 15Bরই প্রজেক্ট, মানে প্রজেক্ট 15Bরই একটা পার্ট বেসিক্যালি। এই প্রজেক্ট 15Bরই পার্ট। আর যদি বলা হয় এটা লাস্ট পার্ট ছিল, আইএনএস সুরাট এটা কিন্তু লাস্ট পার্ট ছিল, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। আইএনএস সুরাট এটা হয়ে যাচ্ছে লাস্ট পার্ট। এর আগে বেসিক্যালি কী ঘটে গেছে? বিশাখাপত্তনম, আইএনএস, তারপর ইম্ফল, তারপর মর্মগাঁও ঘটে গেছে, ঠিক আছে? এটা মনে রাখবে যে আইএনএস সুরাট লাস্ট। পরবর্তী কোশ্চেন, প্রধানমন্ত্রী সংগ্রহালয় এটা কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? এটা নিউ দিল্লিতে অবস্থিত। নিউ দিল্লির কোথায়? 3 মূর্তি বলে একটা জায়গা আছে, সেখানে। বেসিক্যালি এখানে একটা শ্যাটেল বাস সার্ভিস শুরু করা হয়েছে। কোথায় শুরু করা হয়েছে? এটা 3 মূর্তিতে শুরু করা হয়েছে। 3 মূর্তি কোথায়? নিউ দিল্লিতে একটা জায়গা, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, ফার্স্ট হেরিটেজ ট্রেন কোথায় চালু করা হয়েছে? ফার্স্ট হেরিটেজ ট্রেন চালু করা হয়েছে বেসিক্যালি গুজরাটে একটা জায়গা ছিল একতানগর।
একতানগর থেকে আমেদাবাদ পর্যন্ত এটা চালু করা হয়। একতানগর থেকে আমেদাবাদ পর্যন্ত এটা চালু করা হয়। একতানগরের আগের নাম কী ছিল? কেবাড়িয়া রেলওয়ে স্টেশন আগে নাম ছিল, এখন বর্তমানে কী হয়েছে? একতানগর নামকরণ করা হয়েছে। একতানগর থেকে আমেদাবাদ পর্যন্ত 182 কিলোমিটারের যে ডিস্টেন্সটা আছে, সেখানে সর্বপ্রথম ফার্স্ট হেরিটেজ ট্রেন চালানো করা হচ্ছে। হেরিটেজ ট্রেন গুজরাটে চলছে প্রথম, মনে রাখবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই মানে কত তারিখে এটা উদ্ঘাটন করা হয়েছে? এটা কত তারিখ থেকে চলছে? এটা চলছে বেসিক্যালি সর্দার বল্লভভাই প্যাটেলের যেদিন থেকে জন্মদিন তখন থেকে চলছে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন কত তারিখে? এটা হয়ে যাচ্ছে তোমার 31শে অক্টোবর। 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে এটা উদ্ঘাটন করা হয়। আচ্ছা, যদি বলা হয় ন্যাশনাল ইউনিটি ডে এই দিনে পালন করা হয়, ন্যাশনাল ইউনিটি ডে কার দিন, মানে কার বার্থডেতে পালন করা হয়? এটা হয়ে যাচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের বার্থডেতে পালন করা হয়। বুঝতে পারছো একটা জিনিস থেকে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্ট্যাটিক সমস্ত কিছু চলে আসছে। আচ্ছা, ফার্স্ট হেরিটেজ ট্রেন কোথায় চালু করা হয়েছে? গুজরাটে চালু করা হয়েছে, একতানগর থেকে আমেদাবাদ পর্যন্ত। আচ্ছা, এটা কত তারিখে চালন করা হয়েছে? এটা ন্যাশনাল ইউনিটি ডেতে চালন করা হয়েছে। ন্যাশনাল ইউনিটি ডে কার জন্মবার্ষিকীতে পালন করা হয়? এটা হয়ে যাচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। আর ডেটটা কী হয়ে যাচ্ছে? 31শে অক্টোবর। আচ্ছা, যেটা বলছিলাম, কেবাড়িয়া রেলওয়ে স্টেশন আগে নাম ছিল, বর্তমানে কী হয়েছে? একতানগর রেলওয়ে স্টেশন। ঠিক আছে, আর এই এখানেই স্ট্যাচু অফ ইকুয়ালিটি অবস্থিত। স্ট্যাচু অফ ইকুয়ালিটি এখানেই অবস্থিত, একতানগর রেলওয়ে স্টেশনেই। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কলিন্স যে ডিকশনারি আমরা ব্যবহার করি, কলিন্স ডিকশনারি 2023 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার বলা হয়েছে, ডিক্লেয়ার করেছে এআইকে। এআই হয়ে যাচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ঘোষণা করেছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, শারজাহ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এটা কোথায় আয়োজন করা হয়েছে? এটা ইউনাইটেড আরব এমিরেটসে এটা আয়োজন করা হয়েছে, তোমার ইউএইতে এটা আয়োজন করা হয়েছে। এটা নভেম্বর মাসের কোশ্চেন, বুঝতে পারছো? আচ্ছা, শারজাহ এক্সপো সেন্টার এটা আয়োজন করেছিল ইউএইতে, বুঝতে পারছো? আচ্ছা, যদি বলা হয় এখানে কতজন, কটা কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছিল? 69টা কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছিল। এই যদি বলা হয় শারজাহ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কত সাল থেকে শুরু হয়? এটা শুরু হয় 1982 সাল থেকে। 1982 সাল থেকে এটা শুরু হয়। পরবর্তী কোশ্চেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ এরা একটা কী করেছে? ডিজিসিএ কী করেছে? এয়ার ইন্ডিয়াকে একটা নোটিশ পাঠিয়েছে, সেফটির জন্য একটা নোটিশ পাঠিয়েছে, যার কারণে এটা কারেন্টে আছে। আচ্ছা, বেসিক্যালি নোটিশটা পাঠিয়েছে সেফটির জন্য, সেফটি নেই, যার কারণে সেফটির জন্য বেসিক্যালি এই ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এনাকে নোটিশ পাঠিয়েছে। যদি বলা হয় এখানে এটা কোন মিনিস্টারের আন্ডারে পড়ছে? এটা বেসিক্যালি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের আন্ডারে পড়ছে। আচ্ছা, যদি বলা হয় মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের মিনিস্টার কে আছে? বর্তমানে মিনিস্টার আছে জ্যোতি আদিত্য এম সিন্ধিয়া বর্তমানে মিনিস্টার আছে। বর্তমানে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের হেড আছে, বুঝতে পারছো? যদি বলা হয় এই যে তোমার ডিজিসিএ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। এটা কি করে? এটা বেসিক্যালি যে এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের সমস্ত কিছু দেখাশোনা করে, সমস্ত কিছু রেগুলেটিং করে। রেগুলেটরি বডি ফর এভিয়েশনের পুরোপুরি যে জিনিসপত্র এয়ার ট্রান্সপোর্ট হচ্ছে সার্ভিস সমস্ত কিছু দেখাশোনা করে। কোন এয়ারলাইন উঠছে, কোথায় কী যাচ্ছে না যাচ্ছে, সমস্ত কিছু পুরোপুরি রেগুলেট করে, বুঝতে পারছো? রেগুলেটরি বডি অফ এভিয়েশন সমস্ত কিছু নিরীক্ষণ করবে। আচ্ছা, নিরীক্ষণ কে করেন বর্তমানে? সেটা হয়ে যাচ্ছে বিক্রম দেব দত্ত। যদি বলা হয় এখানকার মিনিস্টারকে, যদি বলা হয় মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের মিনিস্টারকে, জ্যোতি আদিত্য সিন্ধিয়া, ঠিক আছে? আর যদি বলা নিরীক্ষণ কে করেন, সেটা হয়ে যাচ্ছে বিক্রম দেব দত্ত, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে কারেন্টে কেন আছে? বর্তমানে কারেন্ট আছে যার কারণে ডিজিসিএ কী করেছে? এয়ার ইন্ডিয়াকে একটা নোটিশ পাঠিয়েছে, যার কারণে এটা বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সে আছে। পরবর্তী দেখো, হর্ন অফ আফ্রিকার মধ্যে কটা দেশ পড়ে? বেসিক্যালি হর্ন অফ আফ্রিকার মধ্যে টোটাল 4খানা দেশ পড়ে। আফ্রিকার 4টে দেশ পড়ে, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিট্রিয়া, জিবুতি। এই 4টে দেশ আফ্রিকার দেশ পড়ে। আচ্ছা, এটা বেসিক্যালি কেন কারেন্টে আছে?
এখানে বন্যা হয়েছে এই 4টে দেশের মধ্যে, হর্ন অফ আফ্রিকা মানে এই সোমালিয়া, ইথিওপিয়া, ইরিট্রিয়া, জিবুতি, এই 4টে জায়গায় বন্যা হয়েছে। বন্যা হয়েছে কারণ কি? বন্যা হওয়ার কারণ এখানে এল নিনো এফেক্ট দেখা গেছে। এল নিনো এফেক্ট মানে ব্যাপারটা কি? সমুদ্রের জল গরম হয়ে গেছে, সমুদ্রের জল গরম হয়ে গিয়ে ওপরের দিকে উঠে গেছে, আর সেখানকার মানে স্থলভাগের মানে বায়ু কী করেছে? দৌড়ে গেছে, বুঝতে পারছো? মানে কি ওখানে বেসিক্যালি বন্যা দেখা দিয়েছে। মানে এল নিনো এফেক্ট তোমরা মনে রাখবে, এল নিনো এফেক্টের কারণে বেসিক্যালি ওখানে বন্যা দেখা দিয়েছে। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিট্রিয়া, জিবুতি, এই 4টে দেশকে কী বলা হয়? হর্ন অফ আফ্রিকা বলা হয়। এখানে কি হয়েছে? বেসিক্যালি একটা বন্যা দেখা দিয়েছে, এল নিনো এফেক্ট দেখা দিয়েছে। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা বেসিক্যালি তোমার যে মানে তোমার আফ্রিকার যে কন্টিনেন্ট আছে, আফ্রিকার যে একটা মানে তোমার একটু সূঁচ মতো হয়ে আছে, ওইখানে বেসিক্যালি দেখা দিয়েছে। ওখানে টোটাল 4খানা দেশ আছে, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিট্রিয়া, জিবুতি। আচ্ছা, নর্থ ইস্ট অফ আফ্রিকান কন্টিনেন্ট, নর্থ ইস্টে পড়ছে। আর তাছাড়া এখানে সাউথের বাউন্ডারি, সাউথার্ন বাউন্ডারি অফ রেড সির সাথে বাউন্ডারি টাচ করে। পরবর্তী কোশ্চেন যদি দেখো, কী হয়ে যাচ্ছে? এনএইচআরসির ফুল ফর্ম কি? এনএইচআরসির ফুল ফর্ম হয়ে যাচ্ছে তোমার কি? ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। আচ্ছা, বর্তমানে এটা কারেন্টে কেন আছে? কারণ এখানে 14তম মিটিংটা আয়োজন করা হয়েছে, 14th ইন্টারন্যাশনাল মিটিং কনফারেন্স, এটা আয়োজন করা হয়েছে বেসিক্যালি দিল্লিতে। দিল্লিতে না, এটা বেসিক্যালি মানে তোমার হেডকোয়ার্টার দিল্লিতে। এনএইচআরসির হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে দিল্লিতে, আর এটা এস্টাবলিশ হয়েছিল 1993 সালে। আর যদি বলা এটা কত সাল মানে কোথায় মানে আয়োজন করা হয়েছে, ইন্টারন্যাশনাল কনফারেন্সটা কোথায় আয়োজন করা হয়েছে? এটা আয়োজন করা হয়েছে কোপহেগানে এটা আয়োজন করা হয়েছে, ডেনমার্কে এটা আয়োজন করা হয়েছে। 2023 সালে এটা কোপহেগান ডেনমার্কে এটা আয়োজন করা হয়েছে। যদি বলা এর হেডকোয়ার্টার কোথায় হয়ে যাচ্ছে? এনএইচআরসির দিল্লিতে। বেসিক্যালি এটা মনে রাখবে, এনএইচআরসির একটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করা হয়েছে কোথায়? কোপহেগানে, ডেনমার্কে আয়োজন করা হয়েছে। এখানে বেসিক্যালি কিসের ব্যাপারে কথা বলা হয়? এখানে হিউম্যানের প্রোটেকশনের ব্যাপারে কথা বলা হয়, মানুষের প্রোটেকশনের ব্যাপারে এখানে কথা বলা হয়। আচ্ছা, এখানে বেসিক্যালি হিউম্যানের রাইট মানে মানুষ কীভাবে আচরণ করবে সমস্ত কিছুর ব্যাপারে এখানে ডিসকাস করা হয়। প্রোটেকশনের ব্যাপারে এখানে আয়োজন করা হয়। বেসিক্যালি এটা একটা স্ট্যাচুরেটরি বডি, এটা কিন্তু পার্লামেন্টারি বডি নয়, এটাকে মানে অ্যাক্টের দ্বারা এটাকে এস্টাবলিশ করা হয়েছিল। প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল, ওই অ্যাক্ট দ্বারা বেসিক্যালি 1993 সালে এটাকে আয়োজন মানে বেসিক্যালি একটা বডি দেওয়া হয়েছিল। মানে বুঝতে পারছো, এটা স্ট্যাচুটরি বডি। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। কারণ মানে এখন কারেন্টে আছে কারণ কি? এখানে 14তম মিটিং আয়োজন করা হয়েছে। আচ্ছা, এতদূর পর্যন্তই ছিল মানে তোমার কারেন্টের কোশ্চেন। এর পরবর্তী ক্লাসে আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আচ্ছা, এছাড়াও আরও জিনিস দেখে রাখো, এনএইচআরসির কিছু জিনিস আছে এখানে বলা হয় না। এখানে মানবাধিকার নিয়ে কথা বলা হয়, মানবাধিকার নিয়ে কথা বলা হয়। বেসিক্যালি এখানে টোটাল 10খানা মেম্বার আছে, 10খানা মেম্বার প্লাস এখানে একজন হেড আছে, টোটাল 11 জনের মেম্বার আছে। যদি বলা হয় এখানকার চেয়ারপারসন কে? এখানকার চেয়ারপারসন হয়ে যাচ্ছে কে? একজন মানে রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের মানে রিটায়ার্ড জাজ এখানকার হেড, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ এখানকার হেড। যদি বলা হয় এর টাইম পিরিয়ড কত? এখানকার এর টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে 3 বছর অথবা 70 বছর, 3 বছর অথবা 70 বছর, যেটা আগে কমপ্লিট হয়ে যাবে সেটা, বুঝতে পারছো? যদি বলা হয় বর্তমানে এর হেড কে আছে? ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের বর্তমানে হেড কে আছে? অরুণ কে মিশ্রা। এতদূর পর্যন্তই কোশ্চেন ছিল। পরবর্তী ক্লাসে আমরা G7 সম্বন্ধে দেখব, G7 কান্ট্রি সম্বন্ধে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব।